আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার, আমি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। বিএনপির বিরুদ্ধে সহিংসতা দুর্নীতির মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিতের তাগিদ, কৃষক যাতে বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। এবার ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা বললেও ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে তেহরান। নিয়ন্ত্রণ হারিয়ে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেয়ালের ভেতরে রাইদা পরিবহনের বাস, প্রাণ গেল সিভিল এভিয়েশন প্রকৌশলীর। আরব আমিরাতে সৃষ্ট বন্যায় শাহজালাল বিমানবন্দরের 12টির বেশি ফ্লাইট বাতিল, বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্বে যাত্রীদের দুর্ভোগ। সব সদস্যকে সাথে নিয়েই ক্রান্তিকাল পার করতে চায় আইএমএফ, বাংলাদেশকে বাজারভিত্তিক বিনিময় হার চালু করার পরামর্শ। এবং জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাস আর নেই, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপির বিরুদ্ধে সব মামলা সহিংসতা ও দুর্নীতির উল্লেখ করে মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার কখনোই প্রতিশোধ পরায়ণ নয়, বরং উন্নয়ন নিয়ে ব্যস্ত। সমবায় ভিত্তিক কৃষি বাস্তবায়ন হলে সবাই লাভবান হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গড়ে তুলেছিলেন কৃষক লীগ। সংগঠনের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে আসেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা। কৃষক লীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতারা। পরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই কৃষিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার, বলেন প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে। যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে। যার যার জমি থাকবে, ফসল উৎপাদন যখন হবে, উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষাণী তারা পাবে একটা অংশ, আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে, যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে, অর্থাৎ সার, বীজ বা সেচ এবং চাষ করা, ধান কাটা, এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে। জিয়াউর রহমান ও খালেদা জিয়া আওয়ামী লীগ সহ এদেশের জনগণের উপর যে নির্যাতন করেছে সে প্রসঙ্গ তুলে সরকার প্রধান বলেন, বিএনপি নেতারা মামলার কথা বললেও তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই। ওরা শুধু আওয়ামী লীগ নয়, ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। তবে এই মামলাগুলি আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে।
যে তারা জিহাদে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে, তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি। কৃষকরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেদিকে সকলকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণভবনে উৎপাদিত সবজি কৃষক লীগ নেতাসহ সবাইকে শুভেচ্ছা স্বরূপ দেয়া হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবার ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে, তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ইরানে ক্ষেপণাস্ত্র হামলার কথা বললেও ইরান সরকার বলছে ক্ষেপণাস্ত্র নয়, ইস্পাহানে ড্রোন হামলা করেছে ইসরায়েল। এই শহরেই ইরানের পারমাণবিক স্থাপন এবং অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটি রয়েছে। নাজিব বেগ জানিয়েছেন বিস্তারিত। সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে সম্প্রতি সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল ইরান। হামলার পর এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেও সেটি না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে হামলা চালালো ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে, কিন্তু ইরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে মধ্যরাতের একটু পরে ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা গেলে ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে ফেলা হয়। টেলিভিশনে বলা হয় ইস্পাহানের অবস্থা এখন স্বাভাবিক। ইস্পাহান প্রদেশে ইরানের একটি বড় বিমান ঘাঁটি, অন্যতম একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং বেশ কয়েকটি পরমাণু স্থাপনা রয়েছে। ইসরায়েলের হামলার পর ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা IRNA। নাজিব বেগ, চ্যানেল আই। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের দেয়াল ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হয়েছেন। রায়দা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 3য় টার্মিনালের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যাওয়ার সময় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিয়েশনের ওই প্রকৌশলী। তার মোটরসাইকেলটি রায়দা পরিবহনের বাসের নিচে চলে যায়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ঢাকা, দুবাই, শারজাহ রুটে 12টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের অধিকাংশ ফ্লাইট অনেক দেরিতে যাচ্ছে। দুবাই বা শারজাহ হয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যাওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। ভোগান্তিতে আছেন বৃদ্ধ ও শিশুরা। চকর মালিথা রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজায় রেকর্ড বৃষ্টিপাতের কারণে বিমানবন্দর সহ রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রানওয়ে তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। বৃষ্টি কমলেও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এখনও স্বাভাবিক হয়নি বিমান চলাচল। এর প্রভাব পড়েছে বাংলাদেশের যাত্রীদের উপর। বাংলাদেশের বেশিরভাগ যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যাতায়াত করেন। বৃহস্পতি এবং শুক্রবার বাংলাদেশ থেকে এমিরেটস বিমান, ইউএস বাংলা, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়ার 12টি ফ্লাইট বাতিল হয়েছে। ওইসব ফ্লাইটের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে। আর যেসব ফ্লাইট চালু আছে সেগুলোও উঠছে অনেক দেরি করে। 12টা বাজে এসেছি, এখনো ফ্লাইটের কোনো শিডিউল দেখাচ্ছে না কিছু। আমি ইমারতে যাব, বন্ধ হয়ে গেছে কিনা আমি জানি না এখনো। ফ্লাই দুবাই বলছে অপেক্ষা করতে। বিভিন্ন দেশ থেকে প্রিয় মাতৃভূমিতে যারা ঈদ করতে এসেছিলেন, মধ্যপ্রাচ্যে বন্যার কারণে ফ্লাইট বিপর্যয় লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের ফেরার শিডিউল। এসব যাত্রীর জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তৎপর থাকলেও এয়ারলাইন্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সব সদস্যকে সাথে নিয়ে ক্রান্তিকাল অতিক্রম করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা গিওর্গিয়েভা বলেছেন,
স্বল্পোন্নত এবং উন্নয়নশীল সদস্যদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে যে কোনো সহায়তা নিয়ে পাশে দাঁড়ানো তার অন্যতম অগ্রাধিকার। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আলাদা সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, বাংলাদেশকে অবশ্যই বাজারভিত্তিক বিনিময় হার চালু করতে হবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে ক্রিস্টালিনা গিওর্গিভার। সংস্থাটির সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় আগামী দিনের বৈশ্বিক নীতি বিষয়ক সংবাদ সম্মেলনে 3 অগ্রাধিকারের কথা জানিয়েছেন তিনি। জিডিপির তুলনায় কম রাজস্ব আয় করে এমন দেশে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি, মন্দার ঝুঁকিতে পড়া অর্থনীতিতে প্রবৃদ্ধি সঞ্চার করা এবং সদস্য দেশগুলোর পাশে দাঁড়ানোর কর্মপরিকল্পনা তুলে ধরেন ক্রিস্টালিনা। In a world of more frequent shocks, we know we will be tested again. And to quote Winston Churchill, this is no time for ease and comfort. It is time to dare and endure. And there we will, as we have done in the past years, to serve our members in the best possible way, tailored to their individual needs. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতির হালনাগাদ জানাতে সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সফল না হওয়ার কারণ জানতে চাওয়া ছিল সংস্থাটির পরিচালকের কাছে। Now you're right about the fact that the exchange rate, the reserve position has not improved as much. And that partly relates to the fact, of course, you had the elections which kind of put people on, when you have elections, there's always some uncertainty about prospects. So that affected part of the financial account. But also, I think it's important for Bangladesh to transition to a more flexible exchange rate regime. That will be important to build external resilience and build buffers and build reserves. So I think that is the area where engagement and dialogue continues in terms of allowing the exchange rate to be more flexible so that reserves can be built up. So that in a sense will be a key priority for the country. Inflation is a worst kind of a tax on the poor. So you have to bring inflation back on track, which will require further tightening of monetary policy joined with consolidation on the fiscal side. So fiscal and monetary have to act together to bring inflation back to target. মুদ্রা বিনিময় হারের ফলে সংকটে পড়া শতাধিক দেশকে গত 2 বছরে $300 বিলিয়ন ঋণ দিয়েছে IMF। প্রায় 2 বছর হলো বাংলাদেশের মূল্যস্ফীতি 10 ভাগের কাছাকাছি। IMF এর পরামর্শ মেনেও সরকার এখানে কার্যকরী কোনো সাফল্য দেখাতে পারেনি। সংস্থাটি বলছে পাশের দেশ ভারত এবং শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারছে না? রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভালো সমন্বয় হলে এটি করা অসম্ভব নয়। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ। চিত্রনায়িকা নিপুণ ও মাহমুদ কলি এবং মিশা সওদাগর ও ডিপজল প্যানেলের 48 জন প্রার্থী 2 প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন 6 জন। ভোটারদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব চলচ্চিত্রের উন্নয়নে শিল্পীদের নিয়ে কাজ করবেন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিএফডিসিতে হয়ে গেল শিল্পী সমিতির নির্বাচন। আগামী 2 বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নতুন নেতৃত্ব বাছে শুক্রবার সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত চলচ্চিত্র শিল্পীরা ভোট দেন। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীন প্রবীণ শিল্পীরা পছন্দের প্রার্থীদের ভোট দিতে ছুটে আসেন। 570 ভোটারের মধ্যে 470-এর বেশি ভোটার এবছর ভোট দিয়েছেন। এবার ডিপজল মিশা সওদাগর প্যানেল জয়ের ব্যাপারে আশাবাদী। তবে যে যেখানে জিতুক, আমরা ফিল্মের লোকই, তবে সবাই মিলে মিশে থাকতে চাই। আপনি গতবারের মতো কোনো আপনারা উদাহরণ পাবেন। আমরা চাবো যে কাজ করুক, তারা যদি ভালো কাজ করে একসময় তারাও আবার আসবে, কিন্তু এবার ইনশাল্লাহ আমরাই আসবো। আমি আমার প্যানেলের জন্য আমি আশাবাদী এবং ইনশাল্লাহ আমরা জয়ী হব। যারা আমাকে ছোট থেকে বড় করেছে, এখানে আমি যাদেরকে বড় করেছি তারা মিলে ভোটাভুটি হচ্ছে, এটা আমার ঘরের ভোটার। ছবি তৈরি হয় অন্ধকারে, ছবি চলে অন্ধকারে, ভোটটাও অন্ধকারে। এখন মনটাও কিন্তু অন্ধকারের মধ্যেই থাকে, তো সেই মনে যদি ঢুকতে পারি, আমার বিশ্বাস অবশ্যই সবাই আমাদেরকে ভোট দেবে। যে কোনো প্যানেল আসুক না কেন,
আসলে এই যে শিল্পীদেরকে বাদ দিয়ে দেওয়া হয় হুটহাট করে, এটা কখনোই উচিত না। শিল্পীদের ভালো শিল্পীদের জন্য ভালো থাকে, তাদের যেন ভালো রাখা যায়, সেজন্যই কিন্তু এসছে। সব সময় সবার নিজের প্যানেল নিয়ে আশাবাদী থাকে, তো অবশ্যই আমি আশাবাদী। খারাপ চিন্তা তো আসবেই না আমার মাথায়। আমাদের প্যানেলে যা আছে সব শিল্পী আছে। গতবারের মতো শিল্পীরা এবারও পাশে থাকবেন বলে আশা করছেন মাহমুদ কলি নিপুণ প্যানেল। আমি 100% আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে মাহমুদ কলি নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন। যাকেই ফোন করে যার কাছে ভোট চাই সেই তো বলে যে ভোট দিব। এখন বাকিটা দেখা যাক, ভোটারদের উপরে নির্ভর করবে। প্রত্যাশা থাকবে এফডিসির পরিবেশটা আগে ভালো করুন, যাতে একটা কাজের জায়গা তৈরি হয় সেটা আমি দেখব। নতুন নেতৃত্ব শিল্পীদের স্বার্থ ও চলচ্চিত্র উন্নয়নে কাজ করবে বলে মনে করেন ভোটাররা। যারা দায়িত্বে যাবে তাদের কাছে আমার একটি চাওয়া পাওয়া থাকবে যে চলচ্চিত্রের জন্য এগিয়ে যায়। যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকে ভোট দেব। আমি অনেক আশা নিয়ে আজকে ভোট দিতে এসেছি, প্রত্যেকবারই আসি। যে দুই পক্ষ আমার সবাই প্রিয়, প্রত্যেকের শিল্পী আমার প্রিয়। থাকবে যে নির্বাচনের পরে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যারা এসেছেন আগে তাদের কাছেও একই প্রত্যাশা ছিল, এখন যারা আসবেন আল্লাহর রহমতে একই প্রত্যাশা থাকবে। ব্যক্তিগত জটিলতা আছে, সবকিছুকে ভেঙে চুরে এক জায়গায় আসতে হবে আর কি সবাইকে। শুধু ভোট দিতে নয়, অনেকে এসেছিলেন দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে দেখা করতে। ভোট দেই, উইন হোক। যে প্যানেলটি আসলে শিল্পীদেরকে 1 টাকা দিয়ে 5 টাকার পাবলিসিটি করেনি, ভিডিও করেনি, এবং শিল্পীরা মনে করছে যারা এই প্যানেলটা তাদের জন্য কাজ করেনি, সেই প্যানেলকেই আইন কঠোর থাকা মানে দেশে ডিসিপ্লিন ভালো থাকে, এটুকু স্বীকার করতে হবে। বাট আমার কাছে ভালো লাগে। বেশি রেস্ট্রিক্টেড এত কিছু দরকার ছিল না, কারণ দেখে আমি ভোটটা দেব এবং আমি চাই আমার ভোটটা যেন নষ্ট না। ভোট গণনার পর আগামী 2 বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। 21 সদস্যের কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র এবং 2টি প্যানেল থেকে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে এফডিসিতে আছেন মইনুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মইনুল, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে আমাদেরকে জানাবেন। যে আমি এখন দাঁড়িয়ে আছি এফবিসিতে। আপনারা দেখছেন যে পিসের যে স্ক্রিনে দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভোট গণনা চলছে, এবং আজ কিন্তু সকাল থেকে কিন্তু এফবিসি চলচ্চিত্র যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সকাল 9:30 থেকে 5:30 পর্যন্ত কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। তারপর কিন্তু কিছু বিলম্ব কারণে ভোট গণনার যে সময়টি সেটা কিন্তু 9টা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি আর কি ভোট গণনা চলছে। কিছুক্ষণ পর হয়তোবা আমরা এর পরিপূর্ণ যে রেজাল্টটি আছে সেটি কিন্তু আমরা জানতে পারবো বলে সেটা আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এবং এখানে কিন্তু সাধারণ যে অভিনেতা অভিনেত্রী আছে তারা কিন্তু খুব স্বচ্ছন্দভাবে ভোট দিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবারে কিন্তু আমি একটু বলতে চাচ্ছি, এবার কিন্তু নির্বাচনে মোট ভোটার ছিল কিন্তু 570 জন, কিন্তু এর ভিতরে কিন্তু ভোট পড়েছে 475 জন কিন্তু ভোট দিয়েছে। এবং 21 সদস্যের যে কমিটি, সেই কমিটিতে কিন্তু 6 জন স্বতন্ত্র, 2টি প্যানেলে কিন্তু 48 জন প্রতিদ্বন্দ্বী করেছেন। এবার নির্বাচনের প্রধান 2 যে প্রতিদ্বন্দ্বী ছিল সেই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কিন্তু হচ্ছে অভিনেত্রী মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল একটি প্যানেল, আর অন্য একটি প্যানেলে কিন্তু আরেকটি হচ্ছে নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সকাল থেকে কিন্তু এখানকার যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিয়েছে। এবং এখানকার কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এফবিসিতে কিন্তু তারা অবস্থান করছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কিন্তু তারা অবস্থান নিচ্ছে। এবং এখানকার কিছু যারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অভিনেতা অভিনেত্রী আছে, তারা কিন্তু এখানকার ফলাফল রেজাল্টের জন্য অপেক্ষা করছে এবং অধীর আগ্রহ যে ফলাফলটি কী আসে সেটি কিন্তু জানার জন্য কিন্তু তারা এখনও অবস্থান করছে। এবং তাদের একটাই প্রত্যাশা, যেই প্যানেলেই নির্বাচনে আসুক এবং জয়লাভ হোক না কেন, তারা চাচ্ছে যে নির্বাচন যাতে সঠিক কেউ নির্বাচন প্যানেলে নির্বাচিত হোক এবং এফবিসি এবং তাদের
যেই ইচ্ছা বাসনা এবং তাদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা যাতে প্যানেলগুলো তারা পরিপূর্ণভাবে তাদের দাবি পূরণ করতে পারে বলে তারা সেই আশা প্রকাশ করছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনের যে প্রতিফলন, সেই প্রতিফলন কিন্তু আমরা বিভিন্ন প্যানেলের লোকজন কিন্তু অবস্থান করছে। তারা কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে অবস্থান করছে এবং ফলাফলের জন্য তারা এখানে কিন্তু অবস্থান করছে। এবং কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি, ফলাফল কিন্তু কিছুক্ষণ পরে ঘোষণা হতে পারে, কারণ মোটামুটি প্রায় প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে আসছে। ফলাফল ঘোষণা হওয়ার পর কিন্তু আমরা জানতে পারবো এবারে নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হচ্ছে বলে আমরা জানতে পারবো। জি, এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মইনুল, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের চোখ সন্ধানীতে এবং শরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা উত্তোলিত হয়েছিল, সেই পতাকার অন্যতম নির্মাতা শিবনারায়ণ দাস। ৭১-এর এই বীর সেনানী অনেকটা নিভৃতেই রেখেছিলেন নিজেকে। মৃত্যুর পর নিজের চোখ ও দেহদান করে গেছেন দেশের কল্যাণে। লোকটা সারা জীবন দেশ দেশ করেই সে মৃত্যুবরণ করেছে। তার কোনো চাওয়া পাওয়া ছিল না। দেশের জনগণ দেশকে সে জান প্রাণ দিয়ে ভালোবাসত। দেশের জন্য তো জীবনটা দিয়ে গেল। এখন আবার দেহটাও দান করে দিচ্ছে। হ্যাঁ, দেহ তো দান করে রাখছে আগে থেকে। চোখ দান করেছে আলাদা, দেহ দান করেছে। এবং তার একটা কথাই ছিল, কোনো রকম ওই কুসংস্কারে আচ্ছন্ন কোনো কিছু করবা না। আমি বিশ্বাস করি না। সে ধর্ম বিশ্বাস করতো না, মানুষকে ভালোবাসত। তার প্রপার সম্মান সে পেয়েছে কিনা সেটা রাষ্ট্র জানে, রাষ্ট্রের লোক জানে। আমরা তো কিছু বলতে পারবো না। তার কিন্তু কোনো চাওয়া পাওয়া ছিল না। কিন্তু আমার বাবা কিন্তু আসলে অভিমানী নন। আমার বাবা হচ্ছেন এমন একজন মানুষ যিনি প্রচার বিমুখ, এবং আমার বাবা নিজে মুখে কোনো সময় বলেননি উনি পতাকা এঁকেছেন, পতাকা নেই কী করেছেন। জাতি এবং সবাই জানে যে আমার বাবার কতটুকু কন্ট্রিবিউশন রয়েছে। দেশের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, তার শেষ নিদর্শন হিসেবে আপনি হয়তো জানেন যে উনি ওনার চক্ষু দান করেছেন এবং উনি ওনার দেহটাও দান করে গেছেন। রাষ্ট্রীয় ও সর্বজনীন শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে শিবনারায়ণ দাসের মরদেহ। এরপর দুপুরে নেওয়া হবে জন্মস্থান কুমিল্লায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ করা হবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবার স্পোর্টস। প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। গতবারও বলেছি, এবারও আমি বলছি, এটার জন্য যা অর্থের দরকার হয় এবং যেটার জায়গার দরকার হয় এটা আমি ব্যবস্থা করে দেব। প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিকের 100 দিনের কারণ রয়েছে। ঢাকায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছে তারা এখন গণতন্ত্রের সমালোচনা করছে। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে কৃষিকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নিজেরা বিপদে আছে, দেশকে বলে বিপদে আছে। বাংলাদেশ বিপদে নেই। শেখ হাসিনা যতক্ষণ আছে ইনশাআল্লাহ বাংলাদেশ তার যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। ব্র্যাক ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব মাটির তৈরি বর্ষাস্থান দৃশ্যমান হয়েছে। এখানকার শিক্ষা ও অভিজ্ঞতা শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন বলে মনে করছেন শিক্ষক ও বিশেষজ্ঞরা। শাকির আদনানের রিপোর্ট। পড়াশোনার অংশ হিসেবে পরিবেশ বান্ধব মাটির তৈরি
বসার স্থান নির্মাণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় দিনে নির্মাণ শৈলী দৃশ্যমান হয়েছে। আমাদের অন্য যে ডিপার্টমেন্ট আছে সবাই জানতে পারছে, সবাই আমাদেরকে চিনতে পারছে, তাদের মাঝখানে আমরা আমাদের কাজকে তুলে ধরতে পারছি। তো মনে হচ্ছে আরো বেশি কনফিডেন্স পাচ্ছি যে আমরা আসলে এই কাজটা করছি, সুন্দরভাবে এই কাজটা আগাচ্ছে। শিখছি, অবশ্যই আমাদের নলেজ বাড়ছে, এই জন্য আমাদের কনফিডেন্স তো বাড়বেই। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা এর আগে দেশের বিভিন্ন স্থানে মাটি দিয়ে সৃজনশীল কর্মকাণ্ড করেছেন। দুটো জিনিস ইজ ইম্পর্ট্যান্ট। আমরা সিটি স্টুডেন্ট হিসেবে বা আমরা যে টিচিং করছি যেই এনভায়রনমেন্টে, সেখানে মাটির কাজকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য স্টুডেন্টদের আগ্রহ অনেক। আমাদেরকে আগে স্টাডি ট্যুরে নিয়ে বা বড় জায়গা নিয়ে দেখাতে হতো। একটা ক্যাম্পাস হওয়ার কারণে আমরা অন সাইট দেখাতে পারছি, জায়গা আছে এজন্য। আর আরেকটা হলো যে স্টুডেন্টদের আগ্রহ যে কিভাবে মাটির লেয়ারগুলো হচ্ছে বা প্র্যাকটিক্যালি কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে। সবাই খুব পজিটিভ, সবাই আমার বিশ্বাস যে ওরা ডিজাইনের সুযোগ পাইলে ওরা মাটি দিয়ে আসলে ডিজাইন করবে। ওদের সঙ্গে কথা বলে কাজ করে যা বুঝলাম, ওরা খুব ইন্টারেস্ট ফিল করে। চলতি মাসের শেষ নাগাদ বসার এই স্থানটি ব্যবহার উপযোগী হবে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। দেশে হৃদরোগের জটিল চিকিৎসায় নতুন নতুন পদ্ধতির সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু হৃদরোগের ঝুঁকি কমাতে প্রতিরোধের বিকল্প নেই। এই জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। কাঁচা লবণ পরিহার সহ প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। রাজধানীর একটি হোটেলে সোসাইটি ফর কার্ডিওভাস্কুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসের আয়োজনে চতুর্থ SCAI কোর্স অন কমপ্লেক্স PCI শীর্ষক সায়েন্টিফিক সেমিনারের সমাপনী দিনে দেশ বিদেশের বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকরা এইসব কথা বলেন। দুদিনব্যাপী এই কার্ডিওভাস্কুলার বিষয়ে বিভিন্ন সায়েন্টিফিক অধিবেশনে দেশ বিদেশের বিশেষজ্ঞ তরুণ কার্ডিওলজিস্টরা অংশ নেন। সম্মেলনের সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফায় 102 আসনে ভোটার 16,63,00,000। আসাম ও মণিপুর ছাড়াও পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3টি আসনে ভোট গ্রহণ হয়েছে। সাধারণ ভোটারদের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমার তারকা রজনীকান্ত, ধানুষ, বিজয় সেতুপাতি সহ অনেক তারকা বুথে গিয়ে ভোট দিয়েছেন। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, এবারে নথিভুক্ত ভোটারের সংখ্যা 96,88,00,000। এর মধ্যে নারী ভোটার 47,10,00,000 এবং পুরুষ ভোটার রয়েছে 49,70,00,000। এছাড়াও শতবর্ষী ভোটারের সংখ্যা 2 লাখেরও বেশি। এদিকে বড় কোনো বিশৃঙ্খলা না হলেও পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়াও আসাম ও মণিপুরের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা PTI জানিয়েছে, বিহারের ঔরঙ্গাবাদ জেলার নিহত গ্রামের বাসিন্দারা উন্নয়নের ইস্যুতে ভোট বর্জন করেছে। প্রথম দফার ভোট গ্রহণ শেষ হলেও বাকি দফার ভোট হবে 26শে এপ্রিল, 7, 13, 20 ও 25শে মে এবং শেষ ও সপ্তম দফায় ভোট গ্রহণ হবে 1 জুন আর ভোট গণনা হবে 4 জুন। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অকাল প্রয়াত বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাইম ব্যান্ডের খালিদ আনোয়ার সাইফুল্লাহ স্মরণে সঙ্গীত সন্ধ্যা হয়েছে। সরলতার প্রতিমা, হয়নি যাবার বেলা, কোনো কারণেই সহ অসংখ্য জনপ্রিয় গানে তরুণদের মন জয় করেন এই শিল্পী। তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজন করা হয় স্মরণে খালিদ শিরোনামে সঙ্গীত সন্ধ্যা। এতে সঙ্গীত পরিবেশন করেন চাইম ব্যান্ডের সদস্য সহ অন্যান্য ব্যান্ড তারকারা।
ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পী পাপা নুরুন নাহারের একক চিত্র প্রদর্শনী। আমি এক যাযাবর শিরোনামে প্রদর্শনীতে রয়েছে শিল্পীর 50 বছরে আঁকা উল্লেখযোগ্য 57টি ছবি। উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক আবুল বারাক আলভি, স্থপতি শামসুল ওয়ারেস এবং অন্যরা। প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। দিনাজপুরে বাউ মুরগি পালন করে নিজের আর্থিক অবস্থা বদলেছেন গৃহিণী নাজমা বেগম। বাউ মুরগিতে রোগবালাই কম, অন্য যে কোনো জাতের মুরগির তুলনায় ওজন বেশি ও অল্প দিনেই বাজারজাত করা যায়। নাজমা বেগমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাউ মুরগির খামার করার আগ্রহ দেখিয়েছেন। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামের নাজমা বেগমের বাউ মুরগির খামারে 750 মুরগি রয়েছে। নাজমা বেগম ঘরের কাজের পাশাপাশি 10 বছর ধরে মুরগি পালন করছেন। তবে 8 মাস আগে প্রথম বাউ মুরগি পালন শুরু করেন। অর্থ উপার্জন করে পরিবারে সচ্ছলতাও এনেছেন। শুরুতে 300 মুরগির বাচ্চা নিয়ে শুরু করলেও এখন তার খামারে 750 বাউ মুরগি রয়েছে। 300 মুরগি লাগাইছিলাম, খাওয়া লাগাতে খুব লাভ হয়ে গেছে। মুরগি ভালো ছিল, মাংস বিক্রি হয়ে গেছে, মাংস খাইতেও টেস্ট, অনেকে আসি নিয়ে গেছে। ফার্মে কিছু হয়েছে, অল্প একটু দিতে আমরা টাকা করছি ভালো। আবার এবার মুরগি লাগাইছি 700, ভালো এই মুরগিতে লাভ আসছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় বাউ মুরগি লালন পালনে খামারিদের প্রশিক্ষণ ও অন্যান্য উপকরণ সহায়তা দিয়েছে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSকে। তাদের সহায়তায় জেলায় মুরগির 30টি বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। এই মুরগিটা পালনে খামারিরা ব্যাপক সফলতা পেয়েছে এবং খামারিদের মাঝে ব্যাপক একটা সাড়া জেগেছে। এই মুরগিটা কম সময়ে, যেখানে 40 থেকে 42 দিন, এই মুরগিটা আমাদের 900 গ্রাম থেকে 1 কেজি ওজন হয়। এবং সবচেয়ে বড় কথা হলো এই মুরগিটার রোগবালাই একেবারেই কম। রোগবালাই কম হওয়ার কারণে মৃত্যু হার বা যেটাকে বলা হয় মর্টালিটি অনেক কম। এবং এই মুরগিটা কম সময়ে গ্রোথ রেটটা অনেক বেশি, যেটাকে বলা হয় FCR মানে ফিড কনভার্সন রেশিও। এটা হচ্ছে 2.1, মানে 2 কেজি খাবার খেয়ে এই মুরগিটা 1 কেজি ওজন হয়, যার ফলে খামারিরা অল্প সময়ে মোটামুটি একটা ভালো লাভের মুখ দেখে। বাউ মুরগি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। ভূমিদস্যুদের আগ্রাসনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী নাগিন পাহাড়। দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কারণে আশেপাশের পরিবেশ হুমকিতে পড়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযানের পরও পাহাড় কাটা বন্ধ হয়নি, বরং আবাসিক এলাকা ও বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজির রিপোর্ট। একটা সময় চট্টগ্রামের অন্যতম বড় ও উঁচু পাহাড় ছিল নাগিন পাহাড়, কিন্তু তা কেবলই এখন নথিতে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের আগ্রাসনে প্রায় শেষ নাগিন পাহাড়। পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে আবাসিক এলাকা ও বহুতল ভবন। সবশেষ পাহাড়টির অবশিষ্টাংশ কেটে এর অস্তিত্ব মুছে ফেলার তোড়জোড় শুরু করেছে পাহাড় খেকোরা। টিনের বেড়া দিয়ে তৈরি হচ্ছে নানা আকৃতির প্লট। রাতে পাহাড় কেটে তা আবার দিনের আলোতে ঢেকে রাখা হয়। ধামাচাপা দেওয়ার জন্য রোপণ করা হচ্ছে কলা গাছ। নাগিন পাহাড় যেটা, সেটা কাটা হচ্ছে খুবই একদম খোলাখুলিভাবেই। আমরা পুলিশকে অবহিত করেছি, পরিবেশ অধিদপ্তর এখানে এসছে। গত 3 দিন ধরে এই পাহাড়টি কাটা হচ্ছে। আমরা কিন্তু প্রশাসনকে জরুরি ভিত্তিতে আমরা থানাকে সাধারণত ফোন দিয়ে থাকি। থানা থেকে আমরা কিন্তু রেসপন্সটা যেভাবে পাওয়ার কথা এটা পাইনি। ধ্বংসযজ্ঞ নির্বিঘ্ন করতে আশপাশের পুরো এলাকায় CCTV ক্যামেরাও বসিয়েছে অপরাধীরা। 2/3 পাহাড় আগে কাটা হয়ে গেছে। যে কয়েকটা পাহাড় অবশিষ্ট আছে সেগুলিও সরকারের যথাযথ উদ্যোগের অভাবে দিনটা নিশ্চিহ্ন করা হচ্ছে। তার একটা উদাহরণ হচ্ছে এই পাহাড় কাটাটা। বাইজিৎ থানা থেকে 300 মিটার দূরে এখানে দিন রাতে পাহাড় কাটা হচ্ছে। এটা হচ্ছে আমি বলবো প্রশাসনিক যথেষ্ট উদ্যোগের অভাব। পাহাড়টার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। খুব দ্রুত আসলে যদি এটাকে আমরা প্রতিরোধ করতে না পারি, চট্টগ্রামে এটাও একটা
ইতিহাস হয়ে থাকবে, আমরা এটাকে আর বাস্তবে কখনো দেখতে পাবো না। এমন পরিস্থিতিতে অবশিষ্ট পাহাড় রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন সময়ে এক শ্রেণীর একটি গোষ্ঠী রয়েছে যারা সুযোগ পেলেই তারা পাহাড় কাটার চেষ্টা করে, পাহাড়ের মাটি কাটার চেষ্টা করে। যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মালিকানাধীন, এটি ব্যক্তি মালিকানাধীন, তাদের নামে মামলা হবে, তাদের নামে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হবে এবং হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্যের দায়ে মামলা হবে। সংশ্লিষ্ট ও এলাকাবাসী বলছেন, পরিকল্পিতভাবে চারপাশ থেকে পাহাড় কাটা বন্ধ না হলে পুরোপুরি হারিয়ে যাবে ঐতিহ্যবাহী নাগিন পাহাড়। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক সংবাদের এরপর যে আবারও নিচ্ছে একটি বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। চলুন যাওয়া যাক এবারের আয়োজনে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা 2014 সালের পর সর্বোচ্চ। ওই বছর 21শে মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 72 ঘন্টা তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশে চলমান তীব্র মাত্রা তাপপ্রবাহ পরিস্থিতি উত্তপ্ত অঞ্চল হিসেবে খুলনা বিভাগের সবগুলো জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। রংপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল ছাড়া প্রায় সারা দেশে মাঝারি থেকে মৃদু মাত্রায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাশে গণগ্রন্থাগার অধিদপ্তর ও সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার। পুরাতন ভবন ভেঙে গড়ে তোলা হচ্ছে 2টি বেসমেন্ট সহ 9 তলা বিশিষ্ট আধুনিক লাইব্রেরি ভবন। সবার ব্যবহারের জন্য এখানে থাকছে পাবলিক প্লাজা, মিলনায়তন, জরুরি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক ভবন সহ নানা আয়োজন। যাযাবর মিন্টু রিপোর্টে বিস্তারিত। 1954 সালের 5ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু হয় তা পূর্ণাঙ্গ রূপ পায় 1983 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তর সৃষ্টির মাধ্যমে। রাজধানী প্রাণকেন্দ্র শাহবাগে 3 একর জায়গা জুড়ে গণগ্রন্থাগার অধিদপ্তর ও সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের অবস্থান। বিপুল সংখ্যক পাঠকের উপস্থিতি, মিলনায়তন ও চত্বরে অগণিত মানুষের আনাগোনায় এই এলাকা হয়ে উঠেছে নির্মল ও সুস্থ সংস্কৃতি চর্চার ভিত্তিভূমি। সর্বসাধারণের জমায়েতের জন্য একটি সার্বজনীন স্থান, ক্রমবর্ধমান গ্রন্থাগার সেবার চাহিদা পূরণ ও আধুনিক ডিজিটাল লাইব্রেরি স্থাপন আজ তাই সময়ের দাবি। কেন্দ্রীয়ভাবে গণগ্রন্থাগারগুলো কার্যক্রম সমন্বয় ও বিশ্বমানের লাইব্রেরি নির্মাণের লক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরে বহুতল ভবন নির্মাণের একটি প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় 4 মে 2021-এ তা অনুমোদনের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনায় সম্পূর্ণ নতুনভাবে গণগ্রন্থাগার অধিদপ্তর, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার ও শওকত ওসমান স্মৃতি মিলনায়তন নিয়ে গড়ে উঠছে শাহবাগ গণগ্রন্থাগার চত্বর। বর্তমান সময়ের সাথে আপনার সঙ্গতি রেখে যুগের সাথে তাল মিলিয়ে যে বিষয়টি খুব বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনার ই বুক। এটা একটা ডিমান্ড আছে বিশেষ করে নিউ জেনারেশনের কাছে। তা আমরা ই বুক প্রক্রিয়া করার জন্য আমরা চেষ্টা করেছি। প্রাথমিক পর্যায়ে 5 কোটি টাকার ই বুক সারা বিশ্বের বিভিন্ন রিনাউন্ড যারা পাবলিশার আছেন তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। আমাদের লাইব্রেরিতে প্রায় 2.5 লক্ষ বই আপনার রয়েছে, তার সাথে আরও তো নতুন করে বই যোগ হবে। সিনিয়রদের জন্য যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য আলাদা কর্নার করেছি। শিশু কিশোরদের জন্য আলাদা সম্পূর্ণ একটা ফ্লোর, ডেডিকেটেড ফ্লোর এখানে থাকবে। সপ্তাহব্যাপী বা 3 দিন ব্যাপী এরকম ছোটো ছোটো বইমেলারও এখানে আয়োজন থাকবে। ফ্লাইওভার, মেট্রো রেলের মতো সংযোজনগুলো একদিকে যখন ব্যস্ত নগরী ঢাকাকে গতি এনে দিচ্ছে, অন্যদিকে শাহবাগের সাংস্কৃতিক বলয়ে গণগ্রন্থাগারের মতো প্রতিষ্ঠানে আধুনিকায়ন যান্ত্রিক জীবনে যোগ করবে প্রাণের উচ্ছলতা। প্রকল্পটি শেষ হলে গণগ্রন্থাগার ও জল সবুজে ঘেরা শাশ্বত এই চত্বরটি আধুনিক বাংলাদেশের শিক্ষা সংস্কৃতির এক অনন্য স্থাপনা হয়ে দাঁড়াবে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোয় ঋদ্ধ হয়ে জেগে উঠবে নবপ্রজন্ম। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। দর্শক সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর খেলার খবরে যা থাকছে।